আচ্ছা, তোমরা স্লাইডটা দেখতে পাচ্ছ? তোমরা কি স্লাইড দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, তাহলে যেটা তোমাদেরকে আগের দিন শুরু করেছিলাম ওরিয়েন্টেশন ক্লাসটা ইভ্যালুয়েশন নিয়ে, তো একটা কুইক রিক্যাপ দিয়ে দিচ্ছি। যেরকম আগের দিন শুরু হয়েছিল তোমাদের প্লেটো এবং এরিস্টটলের গল্প নিয়ে শুরু করেছিলাম। তারপর কিভাবে অ্যানাক্সিমেন্ডারে অ্যাবায়োজেনেসিস থিওরি এলো, পরবর্তীকালে কিভাবে ফাদারদের প্রভাব কিছুটা কম হলো, তখন কিভাবে বায়োজেনেসিস থিওরি ফ্রান্সিসকো রেড্ডি দ্বারা বিজ্ঞান সমাজ গ্রহণ করলো। আচ্ছা, এরপর আজকে আমরা দেখব ল্যামার্কিজম আর ডারউইনিজম। কন্টিনেন্টাল ড্রিফট থিওরি আমরা পড়েছিলাম লাস্ট দিন, তোমাদের যদি মনে পড়ে, যে কন্টিনেন্টাল ড্রিফটের মাধ্যমে অ্যালফ্রেড ওয়েগনার বলেছিলেন যে কিভাবে স্পিসিয়েশনটা হচ্ছে, কারণ তখনও জেনেটিক ড্রিফট বা মিউটেশন কোনো তত্ত্ব তখনও অবধি উদ্ভাবন হয়নি। তো সেই জন্য তিনি এই কন্টিনেন্টাল ড্রিফট থিওরিটা দিয়েছিলেন। এরপর আমরা দেখব ল্যামার্কের ইউজ ডিসইউজ থিওরি, ল্যামার্কিজম। তো ল্যামার্ক ছিলেন জিন ব্যাপস্টিক ল্যামার্ক। তিনি ছিলেন একজন ফ্রেঞ্চ ন্যাচারালিস্ট। তো তিনি উম, জন্মগ্রহণ করেছিলেন 1744, এবং তার যে ট্রান্সফরমিজম নিয়ে যে বই ফিলোসফিক জুলজি, সেটা প্রকাশিত হয় 1809 খ্রিস্টাব্দ। আর এই বছরটা উল্লেখযোগ্য কারণ এই বছরই চার্লস ডারউইন জন্মগ্রহণ করেন। চার্লস ডারউইন পরবর্তীকালে বলেছিলেন যে ল্যামার্কের মতবাদের সাথে চার্লস ডারউইনের মতবাদের একটু মতপার্থক্য ছিল। তিনি ইউজ ডিসইউজ যে মতবাদ সেটাকে তথাকথিতভাবে সাপোর্ট করেননি, সেটা আমরা পরবর্তীকালে দেখব। ল্যামার্কের যে থিওরি ছিল ট্রান্সফরমিজম, মানে কিভাবে যে জীব আছে একটা প্যারেট পপুলেশন থেকে তার পরবর্তী জেনারেশন বা পরবর্তী বংশের মধ্যে যে অফস্প্রিংদের মধ্যে কিভাবে ক্যারেক্টারগুলো বা ট্রেডটা পাস হচ্ছে, জিনগত বৈশিষ্ট্য পাস বয়ে যাচ্ছে পরবর্তী জেনারেশনের মধ্যে। তো তিনি কিছু মেন পস্টুলেট দিয়েছিলেন। তার মধ্যে তিনি বলেছিলেন প্রথম পস্টুলেট হচ্ছে ইন্টারনাল ভাইটাল ফোর্স। মানে ল্যামার্ক বলতে চেয়েছিলেন যে যে সমস্ত জীব আছে তারা যদি কোনো কিছু ডিজায়ার করে বা কোনো কিছু ইন্টারনালি গোল তারা সেট করে, যে সাপোজ কোনো একটা স্ট্রাকচার হিউম্যান বিইংয়ের দরকার, তা যদি সেই স্ট্রাকচারটা উদ্ভাবন হয় বা তৈরি হয় বা ডেভেলপ করে, তাহলে সেই স্পিসিসটার মধ্যে একটা গোল ওরিয়েন্টেড কি বলবো, মানে যদি আমরা দেখি ল্যামার্কিজমের মধ্যে, তাহলে যদি একটা নতুন অর্গান সৃষ্টি হয়, তিনি বলেছিলেন এটা সবসময় একটা গোল ওরিয়েন্টেড, মানে সবসময় বেনিফিশিয়াল হবে সেই স্পিসিসটার জন্য। তো তিনি বলেছিলেন এই যে বেনিফিশিয়াল হবে সেটা হবে যদি কোনো ইন্টারনাল ভাইটাল ফোর্স কাজ করে, তাহলেই কোনো জীব কোনো একটা অর্গ্যান সৃষ্টি করতে পারবে। কিন্তু ইন্টারনাল ভাইটাল ফোর্স দিয়ে তো এরকম হয় না, এখন আমরা জেনেছি। মানে সাপোজ যদি আমরা বলি যে আমরা যদি এখন উঠতে চাই, তাহলে আমরা যদি মন থেকে বলি যে হ্যাঁ একটা, যদি আমাদের দুটো ডানা থাকতো তাহলে আমরা উড়ে বেড়াতে পারতাম, ফ্লাইটের দরকার হতো না। তাহলে কি সেটা সম্ভব ইন্টারনাল ভাইটাল ফোর্স দিয়ে? কখনোই সম্ভব না। তার জন্য ইভলিউশন দরকার, যেটা তোমাদেরকে আগের দিন বলেছিলাম, অ্যাক্লিমাটাইজেশন আর অ্যাডাপ্টেশনের গল্প।
তো ইন্টারনাল ভাইটাল ফোর্স দিয়ে কখনোই নতুন অর্গান সৃষ্টি করা সম্ভব নয়। তার সেকেন্ড পস্টুলেট হচ্ছে, যখন কোনো একটা নিউ নিড দরকার কোনো স্পিসিসের মধ্যে, সেই নিউ নিডের উপর ডিপেন্ড করে চেঞ্জেসটা আসে। দ্য নেচার অফ এনভায়রনমেন্ট ইজ ডাইনামিক অ্যান্ড চেঞ্জ ওভার টাইম। মানে আমাদের আশেপাশের যে পরিবেশটা সেটা কখনোই স্থিত নয়, সেটা সবসময় সময়ের সঙ্গে পরিবর্তিত হচ্ছে। তো এই পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য যদি কোনো স্পিসিস বা জীব কোনো একটা নিউ অর্গ্যান ডেভেলপ করতে চায়, তাহলে সেটা সম্পূর্ণভাবে নির্ভর করবে সেই এনভায়রনমেন্টাল ফ্ল্যাকচুয়েশনের জন্য। কি বললাম, প্রথম হচ্ছে ইন্টারনাল ভাইটাল ফোর্স, সেকেন্ড হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্ল্যাকচুয়েশন। পরিবেশের ওপর নির্ভর করে যদি কোনো অর্গ্যান ডেভেলপ করে, সৃষ্টি হয়, তাহলে তিনি বলেছিলেন এইভাবেই নতুন স্পিসিয়েশন হবে। থার্ড পস্টুলেট তিনি বলেছিলেন ইউজ অ্যান্ড ডিসইউজ অফ অর্গ্যানস। মানে কোনো অর্গ্যান যদি তুলনামূলকভাবে বেশি ইউজ করা হয়, তাহলে ল্যামার্কের মতবাদ অনুযায়ী সেই অর্গ্যানটা হচ্ছে খুব ভালোভাবে পরবর্তী জেনারেশনের মধ্যে ট্রেড পাস হবে। এবং কোনো অর্গ্যান যদি ইউজ আমরা না করি, তাহলে সম্পূর্ণভাবে ট্রেড পাস করতে পারবে না, অর্গ্যানটা বিলুপ্ত হয়ে যাবে। তো ল্যামার্কের এই প্রিন্সিপালটা কার্যকরী নয়, কারণ তোমরা দেখবে আমরা তো চোখ আমাদের বেশি ইউজ হয়। হুম। তো আমরা আমাদের স্ক্রিনিং টাইম বেশি, ল্যাপটপ বা ফোন বা টিভি যাই হোক হোয়াট এভার, তো আমাদের চোখ বেশি ইউজ হয়। তাহলে ল্যামার্কের মতবাদ অনুযায়ী কি, যেহেতু আমাদের চোখ বেশি ইউজ হয়, তাহলে আমাদের চোখ খুব ভালোভাবে কাজ করা দরকার। মানে মানে আমাদের সোজা কথা, চোখ তো খুব বেশি ইউজ হয়, তাহলে আমাদের ওই গ্রহ নক্ষত্র চাঁদ দেখার জন্য টেলিস্কোপের দরকার পড়তো না, আমরা খালি চোখেই খুব ডিটেলসে দেখতে পারতাম। সেটা তো নয়, মানে ইউজ ডিসিউজের উপর তো নির্ভর করছে না। মানে চোখ যত আমি বেশি ইউজ করব, স্ক্রিনিং টাইম বেশি বাড়বে, তত আমরা দেখেছি যে আমাদের চোখে পাওয়ার হয়। হুম। চোখের দৃষ্টিশক্তি কমে যেতে পারে। তো বেশি ইউজ করলে কিন্তু আমার ভালো হচ্ছে না, উল্টে আরো খারাপ হচ্ছে। তো ল্যামার্কের যে এই মতবাদ যে কোনো একটা অর্গ্যান উইক হয়ে যাবে যখন সেটা ডিসইউজ হবে, আর কোনো একটা অর্গ্যান ইউজ করলেই সেটা খুব ভালোভাবে কার্যকরী ক্ষমতাযুক্ত হবে, এটা সম্পূর্ণভাবে মানা যায় না। হ্যাঁ, কিছু ক্ষেত্রে হয়তো মানা গেছে, কিন্তু আহ, সেটা সব ক্ষেত্রে মানা যাবে না। আচ্ছা, তার 3 নম্বর, আচ্ছা তারা আমরা প্রথমে দিলাম ইন্টারনাল ভাইটাল ফোর্স, মনোশক্তি। তারপর আমরা দেখলাম এনভায়রনমেন্টাল ফোর্স, তারপর ইউজ অ্যান্ড ডিসইউজ। 4 নম্বরে আমরা দেখব ইনহেরিটেন্স অফ অ্যাকোয়ার্ড ক্যারেক্টার্স বা অ্যাকোয়ার্ড ট্রেটস। মানে অর্গানিজম যদি কোনো ইন্টারনাল ভাইটাল ফোর্স বা এনভায়রনমেন্টাল চেঞ্জ, ইউজ ডিসইউজের উপর যদি কোনো অর্গ্যান ডেভেলপ করে, বা কোনো ক্যারেক্টার বা ট্রেড যদি অ্যাকোয়ার করে, তাহলে ল্যামার্কের মতবাদ অনুযায়ী সেই ট্রেডটা পরবর্তী জেনারেশনে পাস হবে, বা প্যারেন্টাল জেনারেশন থেকে আমরা সেই ট্রেডটা অফস্প্রিংয়ের মধ্যে দেখতে পাবো। কিন্তু আমরা দেখব এই ধারণাটা সঠিক নয়। অল অ্যাকোয়ার্ড ক্যারেক্টার ইনহেরিট হয় না, একমাত্র যদি জার্ম প্লাজমে চেঞ্জ হয়, জার্ম প্লাজমে চেঞ্জ হলেই সেটা প্যারেন্টাল জেনারেশন থেকে অফস্প্রিংয়ের মধ্যে আসবে। কোনো রকম অ্যাকোয়ার্ড ক্যারেক্টার, যেমন সোজা কথা সচিন তেন্ডুলকর খুব ভালো ক্রিকেট খেলে, ঠিক আছে, তো সচিন তেন্ডুলকর সেটা নিজে প্র্যাকটিস করে অর্জন করেছে। তো তো তার ছেলেও যে অতটাই ভালো ক্রিকেট খেলবে, হ্যাঁ খেলতে পারে, কিন্তু সেটা পুরোপুরি ট্রেড ওই প্যারেন্টাল জেনারেশন থেকেই আসবে তার কোনো মানে নেই। কিংবা কোনো প্যারেন্টাল জেনারেশনে যদি
মা বাবা খুব মাস্কিউলার হয়। ছেলের মতো যে সম্পূর্ণভাবে সেই ট্রেডটা আসবে সেটা নাও হতে পারে, মানে 100% হবেই তার কোনো সিউরিটি নেই, কারণ সেটা সে সম্পূর্ণভাবে পেয়েছে এনভায়রনমেন্টাল ট্রেড থেকে। এনভায়রনমেন্টাল যে চেঞ্জেস তার ভিত্তিতে সেই ট্রেডটা অর্জন করেছে, এটা কখনোই জার্ম প্লাজমে চেঞ্জ নয়। সেই জন্যে এই ট্রেডটা পরবর্তী জেনারেশনে যাবে না। কিন্তু ল্যামার্ক বলেছিল যে হ্যাঁ এই ট্রেডটা পরবর্তী জেনারেশনে যাবে। আমরা যখন ক্রিটিসিজম অফ ল্যামার্কিজম দেখবো তখন দেখবো যে না এই ট্রেডটা মানে এই পস্টুলেটটা সম্পূর্ণভাবে মানা যায় না। তো আমরা যেটা পড়লাম যে ইনহেরিটেন্স অফ অ্যাকোয়ার্ড ক্যারেক্টার, এর একটা সোজা এক্সাম্পল হচ্ছে জিরাফের গলা। তো তিনি কি বলেছিলেন যে প্রথম দিকে যে ইনিশিয়ালি জিরাফরা ইউজ টু ফিড অন সারফেস ভেজিটেশন, মানে গাছপালা, ছোটোখাটো যে গাছপালা, ওরা ওইটাই ফিড করে সার্ভাইভ করতো, ওই জন্য তাদের স্মল নিক ছিল। তো আস্তে আস্তে যখন সময় যেতে থাকলো, আমার খাবারের সোর্সটা ফুরিয়ে আসছে, খাবারের সোর্স ফুরিয়ে আসার সময় আস্তে আস্তে জিরাফের যে স্পিসিসটা তারা যে লং ট্রি যেটা ছিল সেই দিকে যেতে থাকলো। তো ল্যামার্কিজমের কথা অনুযায়ী ল্যামার্ক বলেছিলেন যে শর্ট নেক যুক্ত যে জিরাফরা ছিল তারাই পরবর্তীকালে ইন্টারনাল ভাইটাল ফোর্স অথবা কোনো এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের যে চেঞ্জেস তার জন্যই যে ডেভেলপ অর্গ্যান ডেভেলপ করলো, এবং পরবর্তীকালে জিরাফের গলাটা বাড়তে থাকলো, এবং একটা টাইমে যে ইলংগেশন নেক যুক্ত জিরাফ তারা সারফেস ভেজিটেশন ছেড়ে আস্তে আস্তে যে সারফেস ভেজিটেশনের ওপরে যে প্লান্টগুলো ছিল তারা সেটা ফিট করে সার্ভাইভ করতে থাকলো। তো এখানে ল্যামার্ক বলছে যে জিরাফের নেক যেটা বেড়েছে সেটা পুরোপুরি হচ্ছে ইন্টারনাল ভাইটাল ফোর্স এবং এনভায়রনমেন্টাল চেঞ্জেসের জন্য। পরবর্তীকালে আমরা দেখবো যে ডারউইন অন্য কথা বলেছেন। ডারউইন বলেছেন ন্যাচারাল সিলেকশন, যে দুটো জীবই মানে শর্ট নিক জিরাফ এবং লং নিক জিরাফ দুটোই ছিল। পরবর্তীকালে একটা স্পিসিস ন্যাচারালি সিলেক্টেড হয় এবং অন্য স্পিসিসটা পরবর্তীকালে বিলুপ্ত হয়ে যায়। সেটা আমরা পরবর্তীকালে দেখবো যখন আমরা ডারউইনিজম পড়বো। ল্যামার্ক বলেছিলেন যে না, শর্ট নেকযুক্ত যে জিরাফটাই ছিল সেটাই ইন্টারনাল ভাইটাল ফোর্সের ফলে লং নেকযুক্ত জিরাফ হয়ে গেছে। মানে ওই অনেকটা আমার ওই প্রথম উদাহরণের মতো, যে আমরা যদি ইন্টারনাল ভাইটাল ফোর্সের ফলে যে চাই যে আমাদের যদি ডানা হয়ে যায় তাহলে আমরা উড়ে চলে যেতে পারবো। তো সেটাই বলেছিলেন যে ইন্টারনাল ভাইটাল ফোর্সের ফলে জিরাফের গলাটা বেড়েছে। তো এখানে তোমরা দেখতে পারবে যে যেই ছবিটা আছে সেখানে দেখতে পারবে ল্যামার্ক বলেছে শর্ট নেকযুক্ত গলা সেটাই আস্তে আস্তে লং নেকযুক্ত জিরাফে পরিণত হয়েছে। আর ডারউইন কিন্তু সে কথা বলেনি। ডারউইন বলেছিলেন দু রকমের মানে দু রকম শর্ট নিক এবং লং নিক দু রকমই জিরাফ ছিল, পরবর্তীকালে একটা বিলুপ্ত হয়ে যায় এবং অন্য জিরাফটা ন্যাচারালি সিলেক্টেড হয়। তো যেহেতু আমি বললাম যে ল্যামার্কিজমের কিছু আহ, কিছু ত্রুটি বিচ্যুতি ছিল, তো সেই জন্য আমরা দেখে নিই ক্রিটিসিজম অফ ল্যামার্কিজম। যেটা তোমাদেরকে প্রথমেই বললাম যে ইন্টারনাল ভাইটাল ফোর্সের ফলে কখনোই একটা নতুন অর্গ্যান ডেভেলপ করা বা কোনো বডি পার্ট লেন্থ ইনক্রিজ করা কখনোই সম্ভব নয়। ইন্টারনাল ভাইটাল ফোর্সের ফলে এটা সম্ভব নয়। তো এটা ছিল ল্যামার্কের প্রথম ক্রিটিসিজম। পরবর্তীকালে আমরা যখন ডারউইনিজম পড়বো বা নিও ল্যামার্কিজম পড়বো তখন আমরা দেখবো যে এই পস্টুলেটটা সম্ভব নয়, কারণ এটা ভিত্তিহীন একটা জিনিস। হ্যাঁ, ইন্টারনাল ভাইটাল ফোর্স হলো সম্ভব নয়। সেকেন্ড
বলেছিলেন ল্যামার্কিজম যে ওই একই কথা আর কি, যে যে নিউ অর্গান ডেভেলপ যেটা ছিল সেটা টোটালি রং। কারণ তিনি বলেছিলেন, তিনি বিলিভ করতেন যে এনভায়রনমেন্টাল যে অ্যাক্ট এর ফলে নার্ভাস সিস্টেম ডেভেলপ করেছে। তো এটা পুরোপুরি অ্যানিমেলের ডিজায়ার ছিল, তো এর ফলে নিউ স্ট্রাকচার ডেভেলপ করেছে। তো সেটাও পুরোপুরিভাবে ভিত্তিহীন একটা পস্টুলেট। আচ্ছা, থার্ড পস্টুলেট যেটা বললাম, যে কোনো ইউজ ডিসইউজ থিওরি, মানে কোনো একটা অর্গান হয়তো খুব বেশি ইউজ হচ্ছে, যেটা আমি বললাম যে আমরা তো চোখ খুব বেশি ইউজ করি। হ্যাঁ, তো সেটা তো তারা আমাদের খালি চোখে তো গ্রহ নক্ষত্র চাঁদ সূর্য সব খুব ভালোভাবে দেখার কথা, টেলিস্কোপের প্রয়োজনই নেই, কিন্তু সেটা তো হয় না, খুব বেশি ইউজ হয় বলে আমরা দেখি পরবর্তীকালে যে চোখের দৃষ্টিশক্তিও কমতে পারে। তো ইউজ ডিসইউজ থিওরি পুরোপুরিভাবে আহ, ঠিক নয়। মানে কোনো একটা অর্গ্যান, হ্যাঁ কিছু ক্ষেত্রে ঠিক হলেও, যেমন তোমরা পড়ে থাকবে যে হিউম্যান অ্যাপেন্ডিক্স অর্গ্যান, অথবা তৃতীয় আই, অথবা যে আহ, কানের যে আমাদের যে ইয়ার স্ট্রাকচার, তো সেটা প্রথমে হচ্ছে মুভমেন্ট করা গেলেও ধীরে ধীরে সেটা বিলুপ্ত হয়ে যায়। তো কিছু ক্ষেত্রে ঠিক হলেও, হ্যাঁ কিন্তু পুরোপুরিভাবে সেটা ঠিক নয়। আর 4 নম্বর থিওরি তো কোনোভাবেই মানা যায় না, যে কোনো ট্রেড যদি কোনো প্যারেন্টাল জেনারেশন বা কোনো প্যারেন্ট যদি সেটা ট্রেডটা অর্জন করে, তাহলে সেটা পরবর্তী জেনারেশনে যাবে। হ্যাঁ, সেটা কখন সম্ভব? যখন কোনো জার্ম প্লাজমে চেঞ্জেস আসবে তখনই সেটা সম্ভব। কোনো প্যারেন্ট যদি খুব যেটা বললাম যে যদি খুব মাস্কুলার হয়, তো সেই প্যারেন্ট সেটা অর্জন করেছে। তো অফস্প্রিং এর মধ্যেও যে আমরা পুরোপুরিভাবে সেই ট্রেডটা দেখতে পাবোই 100%, সেটা নাও হতে পারে। হুম তো এই ট্রেডটা যখন জার্ম প্লাজমের মধ্যে চেঞ্জেস আসছে না, তখন সেই ট্রেডটা আমরা পরবর্তী জেনারেশনে নাও দেখতে পেতে পারি, মানে দেখতে পাবো না, জার্ম প্লাজমের চেঞ্জেস না হলে আমরা দেখতে পাবোই না পরবর্তী জেনারেশনের মধ্যে। আচ্ছা, জার্ম প্লাজম থিওরি হচ্ছে আগস্ট ওয়াইসম্যান ওয়াইসম্যান এই থিওরি দিয়েছিলেন। তো তিনি খুব সাধারণ একটা এক্সাম্পল করেছিলেন। তিনি কিছু মাইস নিয়েছিলেন, 20-22টা মতো মাইস নিয়েছিলেন। ঠিক আছে, তো তিনি প্রথমে মাইসের যখন টেল ছিল, মাইস রিপ্রোডাকশন করলো, পরবর্তী জেনারেশনে টেলযুক্ত মাইস পাওয়া গেল। তারপর আহ, তার পরবর্তী জেনারেশনগুলো থাকতে থাকলো, সেই সেই জেনারেশনের মধ্যে তিনি আস্তে আস্তে সেই টেলটা কাট করলেন। টেল কাট হলো মাইসের, এবং সেই মাইসরা রিপ্রোডাকশন করলো, রিপ্রোডিউস করলো। কিন্তু তাও অফস্প্রিং এর মধ্যে তিনি দেখতে পেলেন যে ওই লেগযুক্ত মাইসই পরবর্তীকালে দেখা গেল। তা এইটা ওই 1-2 জেনারেশন নয়, এটা মোটামুটি ওই তিনি 20-22 জেনারেশন অবধি তিনি লক্ষ্য করলেন। হুম তো ল্যামার্কের থিওরি অনুযায়ী এটা হওয়া উচিত নয়। কারণ প্যারেন্টের মধ্যে, প্যারেন্টের আমি যদি লেজ কেটে রিপ্রোডাকশন করাই, হ্যাঁ তাহলে সেই ট্রেডটা তো আমার অফস্প্রিং এর মধ্যে আসা উচিত, কিন্তু সেটা তিনি দেখতে পেলেন না। আমি যেটা প্রথমেই বললাম, জার্ম প্লাজমের মধ্যে চেঞ্জ না হলে সেই ট্রেডটা পরবর্তী জেনারেশনে পাস আউট হবে না। তিনি সেটাই একটা সিম্পল এক্সপেরিমেন্টের মাধ্যমে প্রুফ করলেন। আচ্ছা, এরপর আমরা দেখব লাইফ হিস্ট্রি অফ ডারউইনিজম। ল্যামার্কের সময়কালের আমি বললাম যে প্রথমেই 1809 খ্রিস্টাব্দ, যখন ওই ফিলোসফি জুলজিক তার বইটা পাবলিশ হয়, তো সেটাই হচ্ছে ডারউইনের জন্মসাল। তো তিনি ছিলেন একজন জিওলজিস্ট এবং বায়োলজিস্ট। তো তিনি বেসিক্যালি আর্থ সায়েন্স নিয়ে পড়াশোনা করতেন। ঠিক আছে, তো আমরা তার একটু হিস্ট্রিটা দেখে নিই। তো তিনি একটা ট্যুরে গেছিলেন, সোজা কথা, আমরা যেমন এখন ট্যুরে যাই, হুম ওই এক্সকারশন তোমরা বলতে পারো, তো তিনিও ওই একই
সমসাময়িক ব্যাপার। তো তিনি একটা ট্যুরে গেছিলেন। এটা ৫ বছরের ট্যুর ছিল। হ্যাঁ, ১৮৩১ থেকে ১৮৩৬ সাল অব্দি। হুম, তার এখানে মেন পারপাস কি ছিল? ট্যুর মানে তো খালি ঘুরতে যায়নি। হ্যাঁ, মেন পারপাস ছিল কিছু স্পিসিমেন অথবা ফসিলস, প্ল্যান্টস এবং অ্যানিমালস এর কালেক্ট করা কিছু এরিয়া থেকে, এবং ভ্যারিয়েশন দেখা সেই প্ল্যান্টস এবং অ্যানিমালস এর মধ্যে। সেজন্য তিনি ৫ বছর একটা ক্রুজ ট্রিপে গেছিলেন। তিনি গেছিলেন যে আইসল্যান্ডটা, সেটা ছিল গ্যালাপাগোস আইসল্যান্ড। তোমরা দেখতে পাবে স্ক্রিনে আইসল্যান্ডের স্ট্রাকচার। তো তিনি দেখতে পেলেন যে ফ্লোরা অ্যান্ড ফোনা, মানে উদ্ভিদ বৈচিত্র্য এবং প্রাণী বৈচিত্র্য লক্ষ্য করলেন যে সেটা পুরোপুরি নির্ভর করছে স্থানের উপরে। যেমন ট্রপিক্যাল আমেরিকা সিমিলার টু টেম্পারেট আমেরিকা। মানে আমেরিকান রিজিয়নের মধ্যে ট্রপিক্যাল আমেরিকা টেম্পারেট আমেরিকার মধ্যেই যদি আমরা দেখতে পাই, তাহলে আমরা দেখতে পাবো যে সেখানে ফ্লোরা এবং ফোনা কিছুটা ক্যারেক্টারিস্টিক কিছুটা সিমিলার, আলাদা নয়। কিন্তু আমরা যদি দেখি যে ট্রপিক্যাল আমেরিকার সাথে যদি আমরা সাপোজ কম্পেয়ার করছি আফ্রিকান রিজিয়ন, ঠিক আছে, তাহলে সেখানে আমরা ফ্লোরা এবং ফনা সিমিলারিটিস ক্যারেক্টার্স দেখতে পাবো না যতটা দেখতে পাবো আমি টেম্পারেট আমেরিকা এবং ট্রপিক্যাল আমেরিকার মধ্যে, কারণ এটা একটা একই রিজিয়নের মধ্যে বিলং করছে। ঠিক আছে, তো তিনি সেটাই দেখলেন যে তিনি যখন গ্যালাপাগোস আইসল্যান্ডে গেলেন, তিনি দেখতে পেলেন একটা কচ্ছপের প্রজাতি। সেই কচ্ছপের প্রজাতিটা আইসল্যান্ডের বিভিন্ন জায়গায় স্ট্রাকচার ওয়াইজ বিভিন্ন রকমের, ঠিক আছে, এবং সেটা তিনি কনফার্ম করলেন সেখানকার ওই স্থানীয় লোকদের দিয়ে, যে মানে সোজা কথায় কচ্ছপের যে খোলসটা, ঠিক আছে, তো সেই কচ্ছপের খোলসটা আমরা যদি দেখতে পাই যে কন্টিনেন্টাল এরিয়া যদি আমরা দেখি, তাহলে একটা কন্টিনেন্টাল এরিয়ার মধ্যে যে সাবকন্টিনেন্টাল এরিয়াগুলো আছে, তা সেখানে মোটামুটিভাবে সেই স্ট্রাকচারটা সিমিলার, এবং অন্য একটা কন্টিনেন্টাল এরিয়ায় সেই স্ট্রাকচারটা কিন্তু প্রিভিয়াস এরিয়ার সাথে কোনো রকম মিল পাওয়া যাচ্ছে না। অন্য কন্টিনেন্টাল এরিয়ার যে সাবকন্টিনেন্টাল এরিয়াগুলো আছে সেখানে আবার তার একটা সিমিলার স্ট্রাকচার মানে দেখা যাচ্ছে। হ্যাঁ, বুঝতে পারছো? মানে কন্টিনেন্টাল এরিয়ার উপর ডিপেন্ড করে সাবকন্টিনেন্টালি এরিয়ার উপর যদি আমরা দেখি, তাহলে হয়তো হ্যাঁ আলাদা, কিন্তু সাময়িক মানে ওভারঅল যে তাদের স্ট্রাকচারটা সেটা হচ্ছে ওই ইভলিউশনারি ওয়েতে ওরা ডেভেলপ করেছে। একদম একটা আরবিটারি স্ট্রাকচার নয়। তো ডারউইনের কিছু ডারউইন কিছু আমি যেটা প্রথমেই বললাম, তিনি ওই ল্যামার্কের ইউজ ডিসইউজ থিওরি এবং ওই যে অ্যাকওয়ার্ড ক্যারেক্টারগুলো ট্রেড পাস করছে পরবর্তী পরবর্তী জেনারেশনের মধ্যে, ঠিক আছে, তো সেইটা তিনি বললেন যে না, তিনি একটা প্যাটার্ন দিলেন যে এখানে ইভলিউশন হচ্ছে কি করে হচ্ছে, তিনি একটা থিওরি দিলেন ন্যাচারাল সিলেকশন। তোমরা সবাই জেনে থাকবে, এটা কমন একটা টার্ম, ন্যাচারাল সিলেকশন। তো তিনি বললেন যে প্রোজেনিস যেটা আমরা পাচ্ছি প্যারেন্ট জেনারেশন থেকে, সেটা কিছুটা ডিসেন্ট এবং মডিফাইড ভার্সন। ডিসেন্ট এবং মডিফাইড ভার্সনের ফলে কিছু চেঞ্জেস আসছে আমার মধ্যে। তিনি সেটা বলতে পারলেন না যে এটা মানে তখনও তিনি বলতে পারেননি যে এটা জেনেটিক ড্রিফটের জন্য কোনো ভেরিয়েশন না মিউটেশনের জন্য কোনো ভেরিয়েশন। এটা হচ্ছে নিও ডারউইনিজম, মানে এর পরবর্তীকালে যখন ইভলিউশনের সঙ্গে জেনেটিক্স মার্চ করবে, তখন আমরা দেখতে পাবো নিও ডারউইনিজম। তো সেখানে ওই জেনেটিক কনসেপ্টটা অ্যাটাচ হচ্ছে। তো সেখানে জেনেটিক ড্রিফট, হ্যাঁ, মিউটেশন থিওরি কিভাবে ভেরিয়েশনের সৃষ্টি করছে সেটা পরবর্তীকালে দেখবো। তিনি সিম্পলি বললেন যে
পেরেন্টের থেকে অফস্প্রিং এর মধ্যে চেঞ্জেস আসবে, এবং সেটা ডিসইউজ থিওরি নয়, সেটা হচ্ছে কিছুটা ডিসেন্ট এবং মডিফিকেশন হচ্ছে, এবং সেটা জার্ম প্লাজম মডিফিকেশন হচ্ছে, তার ফলেই চেঞ্জেসটা আসছে। কোনো ট্রেড অ্যাকোয়ার করা হচ্ছে ডিউরিং প্যারেন্টাল জেনারেশন লাইফস্টাইল, তো দিস ইজ নট পসিবল। দিস ট্রেডস আর নট পাস অন দ্য অফস্প্রিং জেনারেশন। ওকে, তো ডারউইনের কিছু পস্টুলেট ছিল। আজকে যেহেতু সময় আমাদের অনেকটাই শেষের দিকে, তো আমি জাস্ট বলে রাখছি কি কি পস্টুলেট ছিল, আমরা কালকে মানে নেক্সট ক্লাসে এখান থেকে কন্টিনিউ করবো। ডারউইনের পস্টুলেট ছিল, এক নম্বর হচ্ছে ওভার প্রোডাকশন, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, ভ্যারিয়েশন এবং সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। মানে তিনি কি বলছেন, ওভার প্রোডাকশন মানে কোনো একটা এরিয়ায়, যদি কোনো একটা এরিয়া মিনস এ এরিয়া হুইচ ইজ বেনিফিশিয়াল ফর দ্য স্পিসিস, মানে সেই বেনিফিশিয়াল এরিয়ায় মানে আমার হিউজ নাম্বার অফ ফুড আছে, ঠিক আছে, তারপর সেটা আহ, মানে স্পিসিসদের জন্য হার্শ নয়, মানে স্পিসিস বিলুপ্ত হয়ে যাবে না, মানে স্পিসিস সেখানে সার্ভাইভ করতে পারবে, প্রযুক্ত পরিমাণে খাবার আছে, হ্যাঁ, সেখানে রিপ্রোডাকশন রেট ভালো, কারণ সেখানে প্রিডিটার্স কম। তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে একটা ওভার প্রোডাকশন ক্যারেক্টার দেখা যাবে স্পিসিসদের মধ্যে। কারণ যদি খাবার, জল এবং আমার উপযুক্ত স্থান থাকে, এবং যদি সেখানে আমার প্রিডিটার্স না থাকে, মানে শিকার যদি না হয়, তাহলে স্বাভাবিক ব্যাপার না যে সেখানে আমার ওভার প্রোডাকশন হবে। তিনি সেটাই বললেন যে একটা ওভার প্রোডাকশন কালচার সেখানে দেখা যাবে। আচ্ছা, ওভার প্রোডাকশন হওয়ার ফলে কি হবে, একটা জায়গা তো চিরকাল খাবারে পরিপূর্ণ থাকবে না। ইনিশিয়ালি ছিল, ইনিশিয়ালি সেখানে হয়তো লেটস সাপোজ 50টা কি 100টা স্পিসিস ছিল, তাদের জন্য সেই এরিয়াটায় যথেষ্ট খাবার ছিল। হুম তো ওভার দ্য টাইম রিপ্রোডাকশন হচ্ছে, তো আস্তে আস্তে তো সেই জায়গাটা ডেভেলপ করবে, রিপ্রোডাকশন হচ্ছে, মানে আমার ট্রেড বাড়ছে, মানে স্পিসিস বাড়ছে এবং খাবারের পরিমাণ কমছে। তো আস্তে আস্তে দেখা যাবে যে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, যেহেতু আমার খাবারের পরিমাণ কমছে, আমার জীবের জীব বৈচিত্র্য বেশি দেখা যাচ্ছে, সেহেতু কোন স্পিসিস থাকবে এবং কোন স্পিসিস বিলুপ্ত হয়ে যাবে সেটা পুরোপুরি ডিপেন্ড করবে স্ট্রাগল ফর এক্সিস্টেন্সের উপরে। ঠিক আছে, এর ফলেই যে সমস্ত স্পিসিসরা এই স্ট্রাগলের ফলে বাঁচবে, ঠিক আছে, মানে এবং তারা রিপ্রোডিউস করবে। হ্যাঁ, মানে আমার যদি 100টা স্পিসিস প্রথমে জীবিত থাকে, তাহলে আস্তে আস্তে খাবারের পরিমাণ কম, সেখান থেকে আমার কিছু জীব স্বাভাবিকই কমবে। তারপর যে অবশিষ্ট জীবের মধ্যে রিপ্রোডাকশন হবে, কিছু পরিমাণ ভ্যারিয়েশন আসবে, চেঞ্জেস আসবে। তার ফলে যে আমরা অফস্প্রিংটা পাচ্ছি, সেই অফস্প্রিং এর মধ্যে যে বেনিফিশিয়াল চেঞ্জেসটা আসবে, ইটস নট অ্যাবাউট যে চেঞ্জেস আসছে মানেই সবসময় আমার বেনিফিশিয়াল হবে কি সেটা বেনিফিশিয়াল হবে না। আমরা যদি ধরে নিই যে চেঞ্জেসটা বেনিফিশিয়াল হবে কিছু স্পিসিসের মধ্যে, কিছু আমার অফস্প্রিংয়ের মধ্যে, তো তারাই সার্ভাইভ করবে। যে সমস্ত স্পিসিসের মধ্যে সেই ভেরিয়েশনটা আসবে না, সেই ট্রেডটা পাস হবে না, তো তারা সার্ভাইভ করতে পারবে না। এবং তিনি লাস্টে কনক্লুড এটাই করলেন যে যে সমস্ত স্পিসিসরা জীবিত থাকছে তারাই লাস্টে ন্যাচারালি সিলেক্ট করবে এবং তারাই ন্যাচারালি সার্ভাইভ করবে। তো এটাই হচ্ছে ন্যাচারাল সিলেকশন থিওরি, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। মানে যে আমার যে যারা লাস্ট অবধি সার্ভাইভ করছে ডিউ টু সাম ভ্যারিয়েশন, ডিউ টু সাম বেনিফিশিয়াল চেঞ্জেস, তারাই সার্ভাইভ করছে এবং লাস্ট অবধি তারাই সেই মধ্যে ফিট করতে পারছে। তো এটা হচ্ছে ন্যাচারালি সিলেকশন থিওরি। যেহেতু আজকে আমাদের ক্লাসের টাইম অনেকটাই শেষের দিকে, তো
ন্যাচারাল সিলেকশন থিওরিটা আমরা পরবর্তী ক্লাসে এখান থেকে কন্টিনিউ করব। ডারউইনিজম থেকে আমরা নেক্সট ক্লাসে কন্টিনিউ করব। আচ্ছা, নিমপিট বিদ্যাভবন, যদি কোনো ডাউট থাকে প্লিজ আস্ক।